সংবিধানের কোথায় লেখা আছে আপনার সিদ্ধান্ত যখন মন চায় তখন নির্বাচন করবেন, যদি বাড়াতে পারে নো দেখান আছে নিচে পরিস্থিতিতে 90 দিন, প্রথম হইল 90 ডেজ, তারপরে বিশেষ পরিস্থিতিতে আরো 90 দিন, 180 দিন। আমি বলি কেউ আজ পর্যন্ত প্রশ্নই, আমি 111টা বলি, 111 ছিলই তত্ত্বাবধায়ক সরকার, যেটা তখন সংবিধানে ছিল, তত্ত্বাবধায়ক সরকার সংবিধানের ভিতরে ছিল, এরপরে টাইম বাড়াই কমাই সেকেন্ডারি। এই সরকার 2 বছর থাকে না ভাই, আমি সেটা বলছি না, সংবিধানে তত্ত্বাবধায়ক সরকারটা ছিল। আমরা একটু অন্য বিষয়ে যেতে চাই। কিছুক্ষণ আগে একদম আমরা যখন শুরু করছি তখনই এই সংবাদ ছিল, জামাতের নির্বাহী কমিটির বৈঠক হয়েছে, যে আপনারা জানেন আছে জামাতের আমির দেশে ফিরেছেন প্রায় 2 সপ্তাহ পর। সেখানে আজকেও তারা বৈঠকে একটি বিবৃতি দিয়েছেন, শেষ করে সেখানে বলেছেন জুলাই সনদ বাস্তবায়নের আদেশ অতি দ্রুত জারি করতে হবে, 3টি পয়েন্টে বলেছে। আরেকটি বলেছে যে নভেম্বরের মধ্যেই গণভোট হতে হবে, এবং এই গণভোটের ভিত্তিতে ফেব্রুয়ারিতে নির্বাচন হতে হবে। তার মানে তারা যেই জায়গায় ছিল সেখানেই এখনো পুরোপুরি রয়ে গেছে তাদের আজকের এই বিবৃতি অনুযায়ী। আজকে 3 দিন শেষ হয়ে গেল, অন্তর্বর্তী সরকার যে আলটিমেটাম দিয়েছে 7 দিনের মধ্যে ঐক্যমত্য সিদ্ধান্ত নিতে বলেছে সবগুলো রাজনৈতিক দলকে। তাহলে কিভাবে এই ঐক্যবদ্ধ সিদ্ধান্ত আসবে, আমি সূত্র আপনার কাছ থেকে জানবো। হ্যাঁ, জামাত যে ইস্যুগুলো তুলেছে এখানে, আমি মনে করি যে সমঝোতার জন্য এত রিজিক থাকা তাদের সাজে না। কারণ সমঝোতা যদি করতে হয়, যে তত্ত্বাবধায়ক সরকার ইন্টিরিয়াম গভর্নমেন্ট যেটা তাদেরকে বলছে যে আপনারা দলগতভাবে মিলে যান, তো সেক্ষেত্রে জামাতের যুক্তিগুলো খুব স্ট্রং না। তাদের প্রধান যুক্তি হচ্ছে যে গণভোট ইয়েতে করতে হবে, নভেম্বরে করতে হবে, এবং ভোটের আগে করতে হবে। ভোটের আগে, মূলত ভোটের আগে কি কারণে করতে হবে সেটা কিন্তু সুস্পষ্ট জবাব আমার কাছে এখনো না। প্রথমত গণভোট নিজেই একটা অবৈধ বিষয় আমাদের সংবিধান অনুযায়ী, যেটা বারবার বলা হচ্ছে। এবার সংবিধান বিশেষজ্ঞ স্বাধীন মালিকও রিসেন্টলি বললেন যে আমাদের সংবিধানে গণভোটকে অ্যালাউ করে না। আর যখন আমাদের 3বার গণভোট হয়েছিল, একবার জিয়াউর রহমান করেছিলেন, একবার এরশাদ করেছিলেন, আর একবার খালেদা জিয়ার আমলে এটা ভোট হয়েছিল। তাহলে 3বারই যখন ভোট হয়েছিল তখন আপনি খেয়াল করেন প্রথম 2বার কিন্তু সংবিধান ছিল না, সংবিধান স্থগিত ছিল তখন। আর 3য়বার যখন হয়েছে তখন একটা পার্লামেন্ট ছিল। তো এখন তো পার্লামেন্টও নাই, পার্লামেন্ট না থাকা অবস্থায় তাহলে সংবিধান স্থগিত থাকতে হবে, সেরকম পরিস্থিতিও নাই। তাহলে কি বিশেষ এমন প্রয়োজন হয়ে গেল যেখানে আমাদের একটা ভোট হতে যাচ্ছে সামনে, এবং 2 দিন আমরা ওয়েট করতে পারছি না। আপনি আবার এটা আদেশ জারিও করতে বলছেন, আবার সংসদে গিয়েও সেটা কিভাবে কার্যকর করবে তারও একটা টাইম ফ্রেম দিয়ে দিচ্ছেন। তাহলে এত কিছুর পরেও তাহলে গণভোটের কোনো জরুরি প্রয়োজন মনে করি না। রাজিক ভাই, গণভোট অবৈধ সংবিধান অনুযায়ী আনিস ভাইয়ের দাবি না, আমি শেষ করে দিই আমার যে পয়েন্ট, আমি বলে দিচ্ছি। গণভোট তাহলে জামাতে ইসলাম গণভোট কেন আগে চাচ্ছে, তারা কিন্তু কোনো ব্যাখ্যা দেয় না। এখন যে দাঁড়াচ্ছে, যেটা অবিশ্বাসের রাজনীতি যেটা শুরু হয়েছে, গণভোট দিয়ে এমন একটা রায় জাতির কাছ থেকে নেবে এবং সেটা দিয়ে সব কিছু জায়েজ করতে চাইবে, এবং সেই জায়েজের মধ্যে এটাও তো হতে পারে ফেব্রুয়ারি ইলেকশন আরও পিছিয়ে যাক, এবং বর্তমানে যেই সরকার যার কোনো সাংবিধানিক ভিত্তি নিয়ে সংকট আছে সেই সরকার আরও লেংদি করুক। এখানে তো তখন বলবে যে এখন যেটা হচ্ছে সনদ আমরা স্বাক্ষর করলাম, সনদে কি আছে 2 দিন পরে বলতেছে যে কি ছিল আর কি নাই। এখন গণভোটে বলবে যে গণভোটে রায় হয়ে গেছে, জনগণ এখন দিয়েছে যে এই সরকারের বৈধতা দিয়েছে, যেটা এরশাদ দাবি করছেন বা জিয়াউর রহমান দাবি করছিলেন যে আমার বৈধতা হয়ে গেছে। তা আপনি এই গণভোটের যে লেজিটিমেসি নিয়ে তারা যে আরও 3 বছর থাকতে চাইবে না সেই গ্যারান্টি তো নাই। সো সেই ক্ষেত্রে যদি ইলেকশনের দিন একসঙ্গে হয় তবুও একটা রিজন থাকে যে তাহলে আপনি এটাকে সেল করতে পারছেন না। গণভোট তো নাই সংবিধানে, তাহলে ইলেকশন কিভাবে হবে আবার? না, এটা হবেই না। কিন্তু আপনি যদি চান যে আগেই দিতে হবে তাহলে অসৎ উদ্দেশ্য আছে, সেটা বলতেছি। নির্বাচনের দিন দিলে উদ্দেশ্য সৎ, উদ্দেশ্য সৎ না, সেখানেও এটা অবৈধ। আমরা একটা রিজন একটু জেনে আসি। বলছিলেন যে বিষয়টা খুব সিম্পল। আনিস ভাই বললেন গণভোট সংবিধানে নাই। কোন সংবিধানে নাই? যেটা এক্সিস্টিং বলা হচ্ছে। সেই সংবিধান যদি আপনি ধরেন, তাহলে নির্বাচন তো সংসদ ভেঙে যাওয়ার পর 90 দিনের মধ্যে করার কথা, তারপরে আরও 90 দিন আপনি বাড়াতে পারেন। তারপরে কি সংবিধানে বলা আছে যখন মন চায় তখন কইরো? আমি চ্যালেঞ্জ করলাম, নাই। 1 2 এই যে ঐক্যমত্য কমিশন, সংস্কার কমিশনে যারা রাজনীতিকরা বারবার গেছেন বসছেন, তারা কি একবার ওই প্রশ্নটা রেজ করছেন যে দেখেন সংবিধান অনুযায়ী তো 90 দিনের মধ্যে নির্বাচন দেওয়ার কথা, তারপর যদি এই পরিস্থিতির কারণে আরও 90 দিন নিতে পারেন? সেই প্রশ্নটা আজ পর্যন্ত কেউ রেজ করেনি। এই সংবিধানে কি ঐক্যমত্য কমিশন আছে? না না, সেটাই তো বলছি। সংবিধানের ঐক্যমত্য কমিশন নাই, সংস্কার নাই, কিছুই নাই। তাহলে কিসের উপরে আলাপটা হলো? 1 2 যে কোনোভাবেই হোক, যে কোনো কায়দাই হোক,
জুলাই সনদের আইনি ভিত্তি দেওয়ার জন্য স্বাক্ষর করা হয়েছে, তার মানে এখান থেকে সরা যাবে না। তারপরে গণভোটের জন্য সব পক্ষ রাজি হয়েছে, সরা যাবে না যেহেতু ঐক্যমত্য হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে আগে না একই দিনে। এখন আগে যদি হয় তাহলে কি হয়? পরিষ্কার আগে গণভোটে কোনো বাধা নাই, কারণ একই দিনে যদি হয় সেটাও আগে হচ্ছে। কেন আগে হচ্ছে? সংসদ তো নাই, সেটাও তখনও তো সংসদ নাই। গণভোট আগে হইলে যেটা হবে, জুলাই সনদ আইনি ভিত্তি হবে। আইনি ভিত্তি হওয়ার পর অবশ্যই সেটার উপরে তার আলোকে নির্বাচন করতে হবে। এখন এখান থেকে সরে আসার পথ নাই। দুই নম্বর আরেকটা কথা বলি, এই যে আরেকটা বিষয় যেটা আমি বলেছি যে গণভোটের সঙ্গে জাতীয় নির্বাচনের কোনো সম্পর্ক কি আছে? আগে হইতে হবে কেন? এটা কোনো সম্পর্ক আছে কিনা? উনি যে বলছে আইনি ভিত্তি দেওয়া হবে, এই আইনি ভিত্তিকে কেন্দ্র করেই তো এই সরকারকে দীর্ঘায়িত করার একটা চক্রান্ত হবে। না, এখানে দীর্ঘায়িত করার সুযোগই নাই। সে জামাত কইল নভেম্বরে ইলেকশনের আগে, যেহেতু গণভোট করতে হবে একই দিনে, এটা করার কোনো কারণই নেই। কারণ আপনি সংসদ নির্বাচনটা করবেন কোন আইনে? সংবিধান তো ভায়োলেশন হয়েছে, সংবিধানটা তো ভায়োলেশন হয়েছে যেই সংবিধানের কথা বলা হচ্ছে। আর ওই সংবিধানের ভিতর তো অন্তর্বর্তীকালীন সরকারের কথাই নাই। আপনি এটা অপারেট করবেন কেমনে? যেটার ভিতরে আমার কথা বলা নাই সেটা আমি অপারেট করব কিভাবে? আর অপারেট তর্কের খাতিরে ধরলাম, আপনি যদি অপারেট করেন তাহলে 90 ডেজের মধ্যে আপনাকে নির্বাচন দিতে হবে, আরও 90 ডেজ বাড়াইতে পারবেন। সংবিধানের কোথায় লেখা আছে আপনার সিদ্ধান্ত যখন মন চায় তখন নির্বাচন করবেন? যদি বাড়াতে পারে নো দেখান আছে নিচে পরিস্থিতিতে 90 দিন, প্রথম হইল 90 ডেজ, তারপরে বিশেষ পরিস্থিতিতে আরো 90 দিন, 180 দিন। আমি বলি কেউ আজ পর্যন্ত প্রশ্নই, আমি 111টা বলি, 111 ছিলই তত্ত্বাবধায়ক সরকার, যেটা তখন সংবিধানে ছিল। তত্ত্বাবধায়ক সরকার সংবিধানের ভিতরে ছিল, এরপরে টাইম বাড়াই কমাই সেকেন্ডারি। এই সরকার 2 বছর থাকে না ভাই, আমি সেটা বলছি না, সংবিধানে তত্ত্বাবধায়ক সরকারটা ছিল, আর এই সরকার তো সংসদের মধ্যে নাই। মানে অন্তর্বর্তী সরকারটা বর্তমান সংবিধানে নাই, সেটাই বলছি। সরকার না, ওইটাও তত্ত্বাবধায়ক সরকার না, দুইটা ইন্টিরিয়াম নো, ওইটা তত্ত্বাবধায়ক সরকার, গভর্নমেন্ট 3 বছর, ওইটা তত্ত্বাবধায়ক সরকার হিসেবে ছিল। আমি বললাম তো তত্ত্বাবধায়ক সরকার হিসেবে ছিল, আপনি বলতেন মেয়াদ বৃদ্ধি, কিন্তু আমি তো সংবিধানের মধ্যে ছিলাম, আর এটা তো সংবিধানটার মধ্যে নাই। জি, সংবিধানে যেটা না, আপনি তাহলে ওই দিনও যখন আপত্তি পুরোটাই গণভোট পুরোটাই বাদ দেন, নির্বাচিত তারাই ঠিক করবে কি করবে না করবে। আপনি এই ঐকমত্য কমিশনের আলোচনায় পুরোপুরি ছিলেন, তাহলে গণভোটটা কিসের বেসিসে হচ্ছে? দেখুন, এই সরকারটা গঠিত হয়েছে যেভাবে 106 অনুচ্ছেদ সংবিধানে আমরা দেখেছি, সেখানে আপনি সুপ্রিম কোর্টের পরামর্শ নিয়েছেন, তার ভিত্তিতে আপনি একটা অন্তর্বর্তী সরকার গঠন করেছেন। এমন একটা পরিস্থিতির উদ্ভব ঘটেছে যেটা সংবিধানের কোনো লিখিত ভাষ্য দিয়ে আর ব্যাখ্যা করা যাচ্ছে না, সমাধান করা যাচ্ছে না। তখনই এইরকম পরিস্থিতিতে ডক্ট্রিন অফ নেসেসিটি কার্যকর করেন, অর্থাৎ আপনার আবশ্যিকতা প্রয়োজনীয়তার একটা নীতি তখন থাকে। সব পৃথিবীর সব সংবিধানেই এই ব্যবস্থা থাকে। আমার যদি আইন কাভার না করে তাহলে আমি কীভাবে এই সমস্যার সমাধান করবো? তারা কোনো না কোনো পথ তো তৈরি করতে হবে। 106টা হচ্ছে সেই পথ। যখন আপনি লিখিত ভাষ্য দিয়ে কোনোভাবে ব্যাখ্যা করতে পারেন না, তখন আপনি সুপ্রিম কোর্টের পরামর্শ নিয়ে একটা সিদ্ধান্ত নেন। সুপ্রিম কোর্ট আপনাকে বলেছে অন্তর্বর্তী সরকার গঠন করা যাবে। হ্যাঁ, সেখানে অবশ্য পরিষ্কার করে বলা নাই যে সে অনেক কিছু করতে পারবে। কি কি করতে পারবে তার একটা নিয়মিত কাজ করার কথা বলেছে। নিয়মিত কাজের মধ্যে অনেক কিছু পড়ে কিনা সেটার একটা কেউ প্রশ্ন তুলতে পারে। এখন এই সরকার সেইভাবে চলছে, তার মানে সে একটা যে বিশেষ বাস্তবতা তৈরি হয়েছিল সেটার যেমন স্বীকৃতি আছে এই সরকারের ক্ষেত্রে, অন্যদিকে সে কিন্তু সংবিধান নিয়েই হাঁটছে, সংবিধানের বাইরে থেকে যে কাজ করছে ব্যাপারটা এরকম না। তো এই যে দুটোরই ডুয়াল রিয়ালে মানে দ্বৈত জিনিসের স্বীকৃতি আছে, বিশেষ সরকার আবার একই সাথে সংবিধানকে সাথে নিয়ে চলা সরকার, এই দুটো জায়গা থেকে আমাদের বক্তব্য হয়েছে যে যা সিদ্ধান্ত তো আপনারা 5 তারিখ থেকে 8 তারিখে নিয়েছেন, সবার সাথে আলোচনা করে নিয়েছেন তা না। এখন আপনি যেটা মানে 8 তারিখের মধ্যে যে কাজ করা যেত, 8 তারিখের মধ্যে যে কাজ করা যেত সেটা 15 মাস পরে এসে ওটাকে রিক্রিয়েট করতে চাইলেই তো হবে না। আপনার কি বলে যে দুধের স্বাদ ঘোলে মেটাতে চাইলে তো হবে না। এখন এই জায়গা থেকে আমরা যে পথে আপনি ঢুকেছেন, এই পথের ম্যাক্সিমাম পসিবল অ্যাচিভমেন্ট সর্বোচ্চ কিভাবে অর্জন করতে পারি, আমাদের শহীদের রক্তের যে ঋণ আমরা বহন করি তাদের আকাঙ্ক্ষাকে সর্বোচ্চ পরিমাণে কিভাবে আমরা আদায় করতে পারি, তার জন্য আমরা সবাই আলাপ আলোচনা করলাম। যেহেতু সম্মিলিত একটা অভ্যুত্থান ছিল, কাজেই সম্মিলিতভাবে ওখানে পদ্ধতিটা কী হবে, ন্যূনতম জাতীয় ঐকমত্য আমরা আলাপ আলোচনা করে ঠিক করেছি। এখন সেখানে কিছু ধরেন নোট অফ ডিসেন্ট আছে, সেটা কে সমাধান করবে? জনগণ করবে। জনগণ করতে হলে পদ্ধতিটা কি? পদ্ধতি হচ্ছে যে এটা সংবিধান সংশোধনের প্রশ্নটা পার্লামেন্টে গিয়ে করতে হয়, জাতীয় নির্বাচনের মধ্যে দিয়ে করতে হয়। এইটা গণভোটে সমাধান করে ফেলবেন, এটা প্রথমত সংবিধানে নাই, দ্বিতীয়ত হচ্ছে এ নিয়ে কোনো ঐকমত্য নাই। ঐকমত্য ছাড়া আপনি কোনো কাজ করতে পারছেন না। তো এখন
আর রাষ্ট্র বলে তো একটা প্রতিষ্ঠান আছে, রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠান আছে। যখন গণভোটে কিন্তু ঐকমত্য আছে, কিন্তু কোন দিন না, হবে? আমি শেষ করি। গণভোটে সংবিধান সংশোধনের কোনো ঐকমত্য হয় নাই। আপনি গণভোটে হয়েছে দুটো জিনিস অ্যাচিভ করার জন্য। এক, গণভোটের মধ্যে দিয়ে জনগণ এই জুলাই সনদকে অনুমোদন দিবেন, যাতে একটা নৈতিক বাধ্যবাধকতা তৈরি হয় আগামী সংসদের উপরে যে সেটা বাস্তবে কার্যকর করবে। দুই, গণভোটের মধ্যে আমরা অ্যাচিভ করব যে জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী সংসদকে এই ক্ষমতা অর্পণ করা হলো, যাতে করে সে এর ভিত্তিতে মৌলিক সংস্কার করতে পারে। এটা একটা কনস্টিটিউয়েন্ট পাওয়ারের মতো দেওয়া হলো, যাতে করে তার করা সংস্কার ভবিষ্যতে কোনো আদালত চ্যালেঞ্জ করে বাতিল করতে না পারে। ওই যে 13 অ্যামেন্ডমেন্ট 15 অ্যামেন্ডমেন্ট যেভাবে বাতিল হয়েছে, সেই জায়গা থেকে দুটো জিনিস আমরা যে অ্যাচিভ করতে চাচ্ছি, এটা আগে করলেও যা, ওটা ইলেকশনের দিন করলেও তাই। ফলে জাতীয় নির্বাচনের দিনে করার পক্ষে কেন আমরা নিয়েছি অবস্থান, দেখুন এর মধ্যে অর্থের সমস্যা, অর্থ ধরেন পরে হিসাব করলাম। প্রথম হচ্ছে ভোটার টার্ন আউট, খুব গুরুত্বপূর্ণ। দ্বিতীয়ত হচ্ছে এই গণভোট নির্বাচন আয়োজন করার মতো প্রস্তুতি সক্ষমতা এই নির্বাচন কমিশন আছে কিনা। তৃতীয়ত খরচের প্রশ্ন। সমান প্রস্তুতি নিতে হবে। এগুলো একই জিনিসটা আপনি মানে যদি একই দিনে করতে পারেন এবং ফলাফল যদি একই হয়, তাহলে কি কারণে আপনি আগে বসে করবেন? যখনই আপনি বলেন যে না এটা আইনি ভিত্তি দিয়ে দিয়েছে, এইটার ফলে আমাদের হয়ে গেছে এখন জুলাই সনদ, সংবিধান তৈরি হয়ে গেছে, অতএব এইটার ভিত্তিতে ইলেকশন করতে হবে, এই সমস্ত আলোচনার মধ্যে থেকে আপনি আসলে এমন কিছু অ্যাচিভ করতে চান যেটা ঐকমত্যের অংশ নয়। এখন ঐকমত্য যেটা নয় আপনি সেটা চাপিয়ে দিচ্ছেন। অন হোয়াট গ্রাউন্ড? গ্রাউন্ডটা আপনার কি? আপনি কি পদ্ধতিতে আগাবেন? তাহলে তো চাপিয়ে দেওয়ার পদ্ধতি। আপনি সরাসরি যুদ্ধের আহ্বান জানান। একদম একদম আমরা আসবো যেতে চাই। আমি একটু এটা 10 সেকেন্ড বলতে পারেন আপনি? 10 সেকেন্ডে তো জবাব। আমরা তাহলে শুনুন, তারা কিন্তু জানতে চান যে এই যে একটি কথা বলছিল, এনসিপি কিন্তু খুব স্পষ্টভাবে বলছে যে তারা জুলাই সনদের আইনি ভিত্তি ছাড়া নির্বাচনেই যাবে না, তারা এটি বলছে। আজকে আবার এনসিপির একজন নেতা বলেছেন যে বিএনপির জন্ম হয়েছিল হা ভোট দিয়ে, না ভোট দিয়ে তাদের এখন মৃত্যুর ঘণ্টা বেজে গেছে, এটি তারা বলছেন। মানে সব মিলিয়ে কি মনে হয় এই যে ফেব্রুয়ারির নির্বাচন এই গণভোট নিয়ে একটি আশঙ্কা তৈরি করছে কি পিছিয়ে যাবে? আমি সূত্র জানবো। তো দর্শক তার নিচ্ছে আমরা ছোট্ট একটি বিরতি ফিরছি। বিরোধের কথা বলছিলাম সমসাময়িক রাজনৈতিক বিষয় নিয়ে। আমরা জানতে চাচ্ছিলাম যে আনিস ভাই আপনার কাছে, এনসিপি কোনোভাবে মানছে না, তারা জুলাই সনদের আইনি ভিত্তি চায়, জামাত গণভোট চায় নির্বাচনের আগে এবং সেই গণভোটের ভিত্তিতে রাজনীতি আগামী নির্বাচন চায়, আবার 7 দিনের সময় দিয়েছে অন্তর্বর্তী সরকার, তারও 3-4 দিন চলে যাচ্ছে। মানে সব মিলিয়ে নির্বাচন নিয়ে কি কোনো শঙ্কা দেখছেন? যদিও জামাত এটি বলছে আবার যে গণভোটের ভিত্তিতে ফেব্রুয়ারি মাসটা মেনশন করছে। এটা কথার কথা, নির্বাচন নিয়ে শঙ্কা তৈরি হয়েছে এবং এনসিপি এবং জামাতে ইসলাম নির্বাচনের ব্যাপারে স্বচ্ছ, এটা বোঝা যায় না। তারা একটার পর একটা যখন সত্য আরোপ করে এবং যে বিষয়টা জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধিরা সিদ্ধান্ত নেবে, সেই সিদ্ধান্ত আগে চাপিয়ে দেওয়ার জন্য চাপ দেওয়া, আইন করে করতে হবে, গণভোট করতে হবে, যেগুলোর কোনো যৌক্তিকতা নাই, সংসদ যখন কার্যকর হবে, তার মানে হচ্ছে এখানে চাপ দেওয়া অন্য একটা বিষয়। এটা হচ্ছে যখন জুলাই সনদ এই যে গণভোটের মাধ্যমে এটা যাচাই করে নেবে, তখন বলবে যে এখন আমাদের সরকার হয়ে গেছে জুলাই সরকার, আমাদের আর ভোটের কি প্রয়োজন, আমরা এইভাবে আরও 3 বছর থাকতে পারি, ডক্টর ইউনূসকে আরও আমরা অধিক ক্ষমতা দিয়ে তাকেই রেখে দিই এবং আমরা যেভাবে এখন এনজয় করছি ক্ষমতা সেভাবে করি। এখন তারা যদি এটা যদি না, কিন্তু গণভোটে যে বিএনপি হারবে বা বিএনপির পক্ষে মত যাবে না, এটি আপনি কেন মনে? এটাই বলছি আমি যে গণভোট আবার একটা দেখেন, যদি গণভোট যদি না আসে, পাবলিক যদি না ভোট দেয়, তখন বলবে যে আমার জুলাইয়ের প্রতি অবমাননা হলো, তাহলে এই সংসদ দিয়ে কী হবে? তখন এই সংসদ নির্বাচনকে আরেকটা অনিশ্চয়তার মধ্যে ফেলে দেবে। এটা কমপ্লিটলি নির্বাচনকে পিছিয়ে দেওয়ার জন্য একটা মতলব ছাড়া আর কিছুই নয়। সিম্পল মতলব আছে কিনা না, জোনায়েদ সাকিবের একটা রিপ্লাই দিচ্ছি। 1 নম্বর, গণভোট সবকিছুর ঊর্ধ্বে, সংবিধানের ঊর্ধ্বে, গণভোটের সিদ্ধান্ত চূড়ান্ত। 1 2 হচ্ছে গণভোট সংবিধানের উপরে কোনো মানে কোনো নৈতিক চাপ দেয় না। আমি বলতেছি কোনো নৈতিক চাপ তৈরি করবে না, ওটা ম্যান্ডেটরি হয়ে যাবে। গণভোট সবসময় সবার ঊর্ধ্বে। 2 নম্বর, আপনি একটা কথা বলি আপনাকে, ডক্ট্রিন অফ নেসেসিটির কথা বলছে। ইউনূস সাহেবকে বসাইছে, রাষ্ট্রপতির সুপারিশ মতামত চাইছে, সুপ্রিম কোর্ট বসাইছে 106 ধারা মোতাবেক। এই বসানো পর্যন্ত ঠিক আছে, আর বাকি ডক্ট্রিন অফ নেসেসিটি কোনটা? উনি বসার পর যা যা করছেন ওইটাই হলো ডক্ট্রিন অফ নেসেসিটি। ওটা বসাইছে সংবিধানের আইন মোতাবেক 106 মোতাবেক, বসে উনি যা যা করছেন ডক্ট্রিন অফ নেসেসিটি অনুযায়ী, এটা হলো বিধান। আর 3 নম্বর হইল আপনি একই দিনে যদি নির্বাচন করেন, ইউনূস সরকার শুরু থেকেই সংবিধানের বাইরের থেকে চলছে, আমি আবারও বলছি উনি অন্তর্বর্তীকালীন সরকার। 2 নম্বর, অন্তর্বর্তীকালীন সরকার একটা পূর্ণাঙ্গ সরকার, সে 2 দিন থাকুক আর 2 বছর থাকুক, সে সমস্ত সিদ্ধান্ত নিতে পারবে। কেন তারা টাইম টু টাইম বসলো এবং একবারও প্রশ্ন রেজ করে নাই, না একবারও প্রশ্ন রেজ করে নাই যে 180 দিন গণভোটের মাধ্যমে ইউনূস সরকার থাকার কোনো সুযোগ নাই,
কোনো সুযোগ নাই তার। গণভোট হবে, গণভোটের ভিত্তিতে যে আপনি নির্বাচন করেন, ইউনূসের কোনো সুযোগই নাই। ইউনূস সাহেব থাকার কোনো সুযোগই নেই। নির্বাচন করবে কিনা তা নিয়ে না, না, যেহেতু দুই সব দল গণভোটের রাজি, না না গণভোটের রাজি হয়েছেন আপনি এই গণভোটের জুলাই সনদে। আরেকটা কথা লাস্ট শেষ করে দিচ্ছি, আর শেষ করে দিচ্ছি। সবাই যখন লাস্টলি যখন একটা প্রশ্ন তুললো যে এই সরকার প্রতারণা করছে, বলছে না বিরাট প্রতারণা, ইয়েস, জাতির সামনে প্রতারণা করছে। যে সরকার প্রকাশ্যে একটা প্রতারণা করতে পারে, সেই সরকারের অধীনে আবার ফেব্রুয়ারি নির্বাচন যারা আমরা করতে চাচ্ছি, সেখানে যে প্রতারণা করবে না তার কি গ্যারান্টি আছে? তারপর আস্থা কেন? আচ্ছা, আমি একটু সবটা বলি। প্রথমত যেমন ধরুন, মূল প্রশ্নটা হচ্ছে যে সরকারের একটা দায় ছিল। আমি প্রশ্ন করে ছোট, গণভোটের বিষয়ে বললো আনিস ভাই যে গণভোটটাই মাধ্যমে একটি নির্বাচন পিছিয়ে দেওয়ার ষড়যন্ত্র আছে কারো কারো। ওই ষড়যন্ত্র তত্ত্বে না গিয়ে আমরা এখন বাস্তব জায়গায় আসি। সেটা হচ্ছে যে 17ই অক্টোবর একটা বড় জাতীয় অনুষ্ঠান করে আমরা সাইন করেছি। যা সাইন করেছি ওখান থেকে আবার আপনি সরে যেতে পারেন না। আপনি যখন নোট অফ ডিসেন্ট বাদ দিয়ে দেন, আপনি আসলে রাজনৈতিক দলের কাছে যার আপত্তি আছে, সরে যায়নি। না না, আমি বলছি ওখানে নাই। আপনি যখন ওইটা নোট অফ ডিসেন্ট ছাড়া আপনি পুরো প্রস্তাবগুলো দেন, তাহলে যে আপত্তি জানিয়েছে সে কেমন ভোটটা দিবে, হ্যাঁ দিবে না না দিবে। সুতরাং তার জন্য একটা সমস্যা আপনি হাজির করেছেন। ওইটা আমাদের 17 তারিখেই থাকতে হবে, ওই প্যাকেজের উপরেই হ্যাঁ না হবে। এখন বাকি যে প্রশ্নগুলো আছে, কতদিনে শেষ হবে, নাম সংবিধান সংস্কার পরিষদ হবে কিনা, এটা আমাদের প্রস্তাব ছিল। এখন তারা এটা গ্রহণ করেছেন বলে আমরা কিন্তু মানে অন্যরা গ্রহণ না করলে, অন্যের অধিকার বিষয়ে কথা বলাটা হচ্ছে গণতান্ত্রিক অধিকার। আমার প্রস্তাব গৃহীত হলেও সবাই কিন্তু মানলো না, তাহলে আমি কিন্তু জবরদস্তি চাপিয়ে দিতে পারি না। সে কারণে আমাদের প্রস্তাব গৃহীত হওয়া সত্ত্বেও আমাদের তো একটাও নোট অফ ডিসেন্ট নাই। তা আমরা তো এটা চাই, কিন্তু আমরা আশা করি যে বিএনপি আপার হাউস পিআরের বিষয়ে একটা ইতিবাচক জায়গায় যাবে। আমরা আশা করি বিএনপি আরো 4টি সাংবিধানিক পদে নিয়োগের ক্ষেত্রে সাংবিধানিক কমিশনের বিষয়ে আরেকটা জায়গাতে এগিয়ে আসবে, অথবা ওই যে তারা একটা পয়েন্টে নোট অফ ডিসেন্ট দিচ্ছেন ক্যাটাগরি গভর্নমেন্টের ক্ষেত্রে র্যাঙ্ক চয়েস পদ্ধতি, ওইটা হয়তো তারা আলোচনা করবেন। এটা করলে এই জায়গাটা আজকে তৈরি হওয়ার জায়গা। কিন্তু আপনি যেটা করা হচ্ছে, জুলাই জাতীয় সনদকে নিয়ে আপনি বার্গেনিং বিষয়ে পরিণত করছেন এবং আপনি কেউ প্রলং করার চিন্তা করছেন, সেইটা বাংলাদেশের জন্য ক্ষতিকর হবে। বিচার, সংস্কার, নির্বাচন এই মুহূর্তে প্রধান জাতীয় স্বার্থ, এবং সেইটাকে এই পথরেখা সফল করা আমাদের। লাস্ট কথা বলি, রাজনৈতিক দলের দিকে বল ঠেলে দেওয়ার মানে হচ্ছে এটা একটা প্রমাণ করার জন্য চেষ্টা করা হচ্ছে রাজনৈতিক দলগুলো ব্যর্থ হলো, তারা ঐক্যবদ্ধ হতে পারলো না। প্রত্যেকটা রাজনৈতিক দল এটা ভাবা উচিত। অন্তর্বর্তী সরকার সারা জীবন থাকবে না, এই দেশকে রাজনৈতিক দলগুলো পরিচালনা করবে। ফলে রাজনৈতিক দলগুলো যদি জনগণের আস্থা, জন আস্থা থেকে তাদের স্বার্থ রক্ষা করা হচ্ছে, এই সমস্ত আলোচনা যথার্থ নয়। উকিলি তর্ক দিয়ে পলিটিক্যাল সমস্যার সমাধান হয় না। পলিটিক্যাল প্রবলেম পলিটিক্যালি সলভ করতে হবে। একদমই। আনিস বলছিল যে জামাত তাদের এই দাবিগুলোতে রিজিড বলে সমাধান হচ্ছে না। বিএনপি কি তার দাবি রিজিড না, তারা একটু জামাতের চেয়ে এখানে সফট আছে, কি মনে হয়? কোথায় এই যে বিষয়গুলো নিয়ে সমস্যা হচ্ছে? যে না, দেখুন, আমাদের কথা হচ্ছে আমরা যেমন যে গণতন্ত্র মঞ্চ, আমাদের জিএস এর পক্ষ থেকে আমরা মানে আলোচনা আগামীকালই আলোচনা করছি। আমরা আজকে সংবাদ সম্মেলন করছি, আগামীকালকে আমরা একটা আলোচনা করতে যাচ্ছি। বিভিন্ন দলের সাথে আমরা আলোচনা শুরু করছি। আমরা মনে করি সবার উদ্যোগ নেওয়া উচিত। রাজনৈতিক দলগুলো ব্যর্থ, এটা ভুল প্রমাণ করা উচিত। একই প্রশ্ন যে বিএনপি জামাতের মধ্যে রিজিড কিনা, নাকি বিএনপি সহজ, যেহেতু সরকার প্রতারণা করেছে সোজা হিসাব, সুতরাং এই জন্য সরকার আবার 7 দিনের সময় দিছে, তোমরা ঐক্যমত্য হয়ে আসো। আমি তো প্রতারক, তোমরা ঐক্যমত্য হয়ে আসো, তাইলে ওকে হয়ে যাবে, নাইলে সরকার সিদ্ধান্ত দিবে। আমরা প্রত্যাশা করি অবশ্যই রাজনৈতিক দলগুলো ঐক্যমত্য সিদ্ধান্ত নিয়ে আগামী নির্বাচনের আয়োজন করবে। আপনাদের অসংখ্য ধন্যবাদ তিনজনকে।